প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি জিন্নাত জাহান পন্নী, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। আজকের ক্লাসটি একটু বিশেষ গুরুত্বপূর্ণ ক্লাস এ কারণে বলছি, আজ আমি আমাদের একাদশ প্রথম বর্ষের ছাত্রীদের জন্য প্রথম ক্লাসটি নিচ্ছি। মূলত এভাবে তোমাদের সাথে দেখা হওয়ার কথা ছিল না। আমরা প্রতি বছর খুব জাঁকজমক করে একাদশ প্রথম বর্ষের ছাত্রীদের বরণ করে নেই, বিভিন্ন ধরনের কলেজে প্রোগ্রাম হয় এবং তার মাধ্যমেই কতগুলো নতুন স্বপ্নমুখর মুখ আমাদের কলেজে প্রবেশ করে এবং তাদের হাত ধরে আমাদের কলেজের যে একাডেমিক ফলাফল বলো, কর্মমুখরতা বলো, সেগুলো পরিচালিত হয়। কিন্তু এবছরের প্রেক্ষাপটটি একটু ভিন্ন। তোমরা সবাই জানো, কোভিড-19-এর জন্য আমরা কলেজে এ ধরনের কিছুই অর্গানাইজ করতে পারিনি। কিন্তু তোমাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ পরিবারে স্বাগত জানাচ্ছি। আমি জিন্নাত জাহান পন্নী। আমি প্রথমে আমার পরিচয়টা দিয়েছি, তারপর আরেকবার বললাম। তো যারা আজ প্রথম সমাজকর্ম ক্লাস করছো তাদের উদ্দেশ্যে এবং সকল ছাত্রীদের উদ্দেশ্যে একটু কথা বলি। তোমরা নিশ্চয়ই জেনে থাকবে যে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ মূলত নারায়ণগঞ্জের একটি ঐতিহ্যবাহী কলেজ। বছরের পর বছর ধরে এই কলেজটি নারী শিক্ষার অগ্রগতিতে ভূমিকা রেখে চলেছে এবং শুধুমাত্র ভূমিকা রেখেই চলেনি, নারীর ক্ষমতায়নের বিষয়েও কিন্তু এই কলেজের রয়েছে অসামান্য অবদান। তো সেই হিসেবে এই কলেজের ছাত্রী হতে পেরে তোমরা খুবই, আমি বলবো যে ভাগ্যবান, এবং আমরাও তোমাদেরকে পেয়ে খুবই খুশি এবং আনন্দিত। আমাদের কলেজের শ্রদ্ধেয় প্রিন্সিপাল মহোদয় এবং ভাইস প্রিন্সিপাল মহোদয় প্রথম থেকে নির্দেশনা দিয়েছিলেন যাতে করে আমরা অনলাইন ক্লাস নিয়মিতভাবে পরিচালনা করি, এবং সেই হিসেবে আমাদের অনলাইন ক্লাস, আমাদের কলেজের অনলাইন ক্লাস অনেক আগে থেকেই শুরু হয়েছে। তোমরা হয়তো বা নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের যে অফিসিয়াল পেজ রয়েছে সেখানে এই আগের যে বিভিন্ন ক্লাসগুলো দেখে থাকবে। তো যেহেতু আজকের ক্লাসটি মূলত একাদশ প্রথম বর্ষের ছাত্রীদের উদ্দেশ্যে নেয়া, কাজেই আজকে মূলত আমি তোমাদের সাথে সিলেবাস বিষয়ে কিছু আলোচনা করব এবং প্রথম অধ্যায়টি নিয়ে কিছুটা আলোচনা করব। যদিও তোমরা এখনো সিলেবাসটি হয়তো হাতে পাওনি এবং কোনো বইও হয়তো তোমাদের হাতে এসে এখনো পৌঁছায়নি, তবে সমস্যা নেই, কিছুদিনের মধ্যেই যা যাবতীয় সকল কিছু তোমাদের হাতে এসে পৌঁছাবে। তো আমাদের কলেজের প্রতি বছরের রেজাল্ট যদি দেখো, সেটি আসলেই ঈর্ষণীয়, এবং শুধুমাত্র রেজাল্ট না, আমাদের কলেজের ছাত্রীরা একাডেমিক পড়াশোনার পাশাপাশি কো কারিকুলাম অ্যাক্টিভিটিসেও কিন্তু সমানতালে পারদর্শী। আশা করি তোমরাও সেই ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হবে এবং তোমাদের যাবতীয় যত সমস্যা হোক, সুবিধা অসুবিধা, সবকিছুতেই সবসময় আমাদের পাশে পাবে। তো আমি বিগত বছরেও প্রথম বর্ষে প্রথম পত্রটি নিয়েই আলোচনা করেছি এবং তোমাদের সাথে এর ব্যতিক্রম হচ্ছে না। আজকে মূলত একাদশ প্রথম বর্ষের ছাত্রীদের জন্য সমাজকর্ম প্রথম পত্র বিষয়টি নিয়ে আলোচনা করব। আজকে একটু দেখি চলো যে সিলেবাসে আমাদের কি কি আছে, আমরা আগামী এক বছর আসলে কি নিয়ে পড়াশোনা করব, এবং আমরা সমাজকর্মের যে সংজ্ঞা, সমাজকর্ম কি, বিষয়টি কি, এই পুরো জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করছি। তোমরা হয়তো অনেকেই সমাজকর্ম বিষয়টি কি বা সমাজকর্ম বিষয়টির প্রয়োজনীয়তা কি, এই সমস্ত ধারণা বাদ দিয়েই হয়তো বুঝে বা পছন্দ করে অথবা না বুঝে সমাজকর্ম বিষয়টি নিয়েছো। কাজেই এই বিষয় সম্পর্কে তোমাদের একটু ধারণা থাকা দরকার। তোমরা এখন একাদশ শ্রেণীতে সমাজকর্ম পড়ছো, এছাড়াও সমাজকর্মে কিন্তু একাদশ দ্বাদশ শ্রেণীতে সমাজকর্ম পড়ে ইন্টারমিডিয়েট পাশ করে
আস্তে আস্তে কিন্তু অনার্সেও সমাজকর্ম পড়া যায়, অনার্স মাস্টার্সও করা যায়। এবং এটাও জেনে থাকবে যে আমাদের কলেজেই কিন্তু সমাজকর্ম বিভাগ রয়েছে এবং সেই বিভাগে অনার্স এবং অনার্স 4 বছরের যে অনার্সের কোর্স সেটিও পরিচালিত হচ্ছে। তো দেখি একটু যে আমাদের প্রথম বর্ষের সিলেবাসে আসলে কি কি রয়েছে। মূলত 8টি অধ্যায় নিয়ে প্রথম বর্ষের সিলেবাসটি গঠিত, যেখানে প্রথম অধ্যায়ে রয়েছে সমাজকর্ম, প্রকৃতি এবং পরিধি। মূলত এই অধ্যায়ে সমাজকর্মের যে সংজ্ঞা, সমাজকর্মের বৈশিষ্ট্য, সমাজকর্মের গুরুত্ব, সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য, সমাজকর্মের প্রয়োজনীয়তা, এই বিষয়গুলো নিয়েই আলোচনা করা হয়েছে। এখানে সমাজকর্মের যে বেসিক জিনিস যেগুলো না জানলেই নয়, এই অধ্যায় মূলত এই সম্পর্কেই আমরা জানব। এছাড়াও দ্বিতীয় অধ্যায় রয়েছে সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট। এই অধ্যায়টিও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সমাজকর্ম পেশাটি কোথা থেকে এলো, সমাজকর্ম পেশার বিবর্তন, বিভিন্ন ধরনের এখানে দরিদ্র আইন রয়েছে, সমাজকর্ম পেশায় দরিদ্র আইনের ভূমিকা, বেভারেজ রিপোর্ট, সমাজকর্ম পেশায় বেভারেজ রিপোর্টের ভূমিকা, শিল্প বিপ্লব, সমাজকর্ম পেশায় আবার শিল্প বিপ্লবের ভূমিকা। মূলত যেগুলো সমাজকর্ম পেশার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করেছে সে সম্পর্কে এই অধ্যায় আলোচনা করা হয়েছে। তৃতীয় অধ্যায়ে রয়েছে সমাজকর্মের মূল্যবোধ এবং নীতিমালা। যে কোনো বিষয়েরই কিন্তু নীতিমালা রয়েছে এবং তার নির্দিষ্ট করে মূল্যবোধও রয়েছে। সমাজকর্মে মূলত এই তৃতীয় অধ্যায়ে মূল্যবোধ নীতিমালা নিয়ে আলোচনা করা হয়েছে, যেখানে তোমরা আরো জানতে পারবে পেশা কি, পেশা এবং বৃত্তির মধ্যে সম্পর্ক কি, পার্থক্য কি, সমাজকর্ম পেশার বৈশিষ্ট্য কি, মূল্যবোধের ধারণা, সমাজকর্মের মূল্যবোধ কেন দরকার এবং পেশা হিসেবে সমাজকর্মের আসলে গুরুত্ব কি, এ বিষয়গুলো মূলত তৃতীয় অধ্যায়ে তোমরা জানতে পারবে। এছাড়াও চতুর্থ অধ্যায় রয়েছে সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয়। এই অধ্যায়ের মাধ্যমে তোমরা সমাজ কল্যাণের ধারণা, সমাজ সেবার ধারণা, সামাজিক পরিবর্তন, সামাজিক নিরাপত্তা, সামাজিক উন্নয়ন, এ সকল বিভিন্ন যে টপিক রয়েছে বা প্রত্যয় রয়েছে সেগুলোর সাথে আবার সমাজকর্মের রিলেশনশিপ কি, এই বিষয়গুলোকে খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে চতুর্থ অধ্যায়ে। এছাড়াও পঞ্চম অধ্যায়ে রয়েছে সমাজকর্মের সাথে জ্ঞানের বিভিন্ন শাখা এবং পেশার সম্পর্ক। মূলত এই অধ্যায়ে সমাজকর্মের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক, সমাজকর্মের সাথে অর্থনীতির সম্পর্ক, সমাজকর্মের সাথে সামাজিক বিজ্ঞানের সম্পর্ক, ইকোনমিক্সের সম্পর্ক, বিভিন্ন মনোবিজ্ঞানের সম্পর্ক, বিভিন্ন সাবজেক্ট যেগুলো সমাজকর্মের সাথে রিলেটেড, এই সাবজেক্টগুলো নিয়ে কিন্তু এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে পঞ্চম অধ্যায়ে। এছাড়াও ষষ্ঠ অধ্যায়ে আলোচনা করা হয়েছে সমাজকর্মের পদ্ধতি। আমি যখন এর পরের থেকে ক্লাস নেওয়া শুরু করব, আস্তে আস্তে করে বারবার করেই সমাজকর্মের সংজ্ঞা, সমাজকর্ম কিভাবে কাজ করে, এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা থাকবে, অব্যাহত থাকবে। সেক্ষেত্রে সমাজকর্মের পদ্ধতি হিসেবে যে পদ্ধতিগুলো রয়েছে, প্রধান পদ্ধতি, সহায়ক পদ্ধতি, এই পদ্ধতিগুলোই মূলত ষষ্ঠ অধ্যায়ে আলোচনা করা হয়েছে। এখানে সমাজকর্ম পদ্ধতি, ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম এবং সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা কিভাবে সমাধান করে, গ্রুপ ওয়াইজ কিভাবে সমাজকর্ম কাজ করে, এই বিষয়গুলো খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। এছাড়াও দল সমাজকর্ম এবং দল সমাজকর্মের যে প্রক্রিয়া, দল সমাজকর্মের ধারণা, দল সমাজকর্মের সমষ্টি সমাজকর্মের প্রক্রিয়া, সমষ্টি সমাজকর্ম কি, টোটাল বিষয়টি এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। তুলনামূলকভাবে এই অধ্যায়টি সবচেয়ে বড় অধ্যায় পুরো বইয়ের মধ্যে। এছাড়াও এই অধ্যায়ে সমাজকর্ম প্রশাসন, সমাজকর্ম কার্যক্রম এবং গবেষণা, এগুলো হলো সমাজকর্মের সহায়ক পদ্ধতি হিসেবে আলোচনা করা হয়েছে এবং ডিটেইলসে তোমরা এই বিষয়টি নিয়ে ক্লাস পাবে এবং অপেক্ষাকৃত বড় অধ্যায় দেখে একটু ভালো করে গুরুত্ব দিয়ে কিন্তু এই অধ্যায়টি পড়তে হবে। এছাড়া এর পরের অধ্যায়, সপ্তম অধ্যায় রয়েছে সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম।
এখানে সামাজিক নীতিগুলো কি, সামাজিক নীতির ধারণা, সামাজিক নীতির বৈশিষ্ট্য, বাংলাদেশের সামাজিক কি কি নীতি রয়েছে এবং এই নীতিগুলো কেন সমাজকর্মের কাছে গুরুত্বপূর্ণ, এই সকল বিষয় নিয়ে সপ্তম অধ্যায়ে আলোচনা করা হয়েছে। এই অধ্যায় পড়লে তোমরা মোটামুটি ভাবে বাংলাদেশের যে সামাজিক নীতি রয়েছে সেগুলো সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবে। সর্বশেষ অধ্যায় অষ্টম অধ্যায় রয়েছে সমাজকর্ম পেশার সমস্যা এবং সম্ভাবনা। মূলত এখানে বাংলাদেশের সমাজকর্মের যে বিকাশ, সমাজকর্মের পেশা হিসেবে সমাজকর্ম প্রতিষ্ঠিত হওয়ার পেছনের বাধা, সমাজকর্ম কিভাবে সামনে এগিয়ে যাবে এবং সমাজকর্ম আমাদের দেশের জন্য পেশা হিসেবে কতটা গুরুত্বপূর্ণ, এই সকল বিষয় খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। তো তোমরা সবাই জানো যে প্রত্যেকটি পেশারই কোনো না কোনো সমস্যা আছে, সে সমস্যাগুলো উত্তরণের উপায়ও কিন্তু অষ্টম অধ্যায়ে আলোচনা করা হয়েছে। মোটামুটি ভাবে আশা করছি সিলেবাসটি সম্পর্কে কিছুটা হলেও ধারণা দিতে পারলাম। তোমরা যদি তোমাদের কোনো আরো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, তাহলে আমাকে ইনবক্সে অথবা কমেন্ট বক্সে প্রশ্ন করলে উত্তর পেয়ে যাবে। এখন একটু সমাজকর্ম, মূলত সমাজকর্ম কি, সমাজকর্মের সংজ্ঞা নিয়ে একটু আলোচনা করছি। প্রথম অধ্যায়ে যেখানে রয়েছে সমাজকর্মের ধারণা, সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য, সমাজকর্মের গুরুত্ব এবং পরিধি। আশা করি একটু বুঝিয়ে দিলে বিষয়টি ক্লিয়ার হবে আসলে সমাজকর্ম কি। সমাজকর্ম সম্পর্কে যদি একটি প্রামাণ্য সংজ্ঞা দিতে যাই, তাহলে একটু NASW বা ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার, এনাদের এই একটি সংজ্ঞা আছে যেটি সর্বজন বিদিত এবং সমাজকর্মের ক্ষেত্রে এই সংজ্ঞাটি আমি বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সংজ্ঞাটি আমি একটু তোমাদের সাথে আলোচনা করছি। মূলত এখানে বলা হয়েছে সোশ্যাল ওয়ার্ক is a professional activities of individual groups or communities to enhance or restore their capacity for social functioning and creating societal condition favorable to that goal. মূলত এখানে বলা হয়েছে সমাজকর্ম হচ্ছে একটি পেশা। আমরাও বারবার করে বলি যে সমাজকর্ম হলো এমন একটি পেশা যে পেশা সমস্যাগ্রস্ত মানুষকে এমনভাবে সাহায্য করে যাতে করে পরবর্তীতে যদি ওই সমস্যাগ্রস্ত ব্যক্তি নিজের সমস্যাগুলোকে নিজেই সমাধান করতে পারে। সমাজকর্ম যেহেতু একটি সাহায্যকারী পেশা, সমাজকর্ম কখনোই কাউকে এমনভাবে সহায়তা করে না যাতে করে সে পরবর্তীতে নিজের সমস্যা নিজে সমাধান করতে না পারে। এখানে স্কিডমোর এবং থ্যাকারের একটি সংজ্ঞা রয়েছে, যে সংজ্ঞাটিকে মূলত সাম্প্রতিক হিসেবে একটি খুব গুরুত্বপূর্ণ সংজ্ঞা হিসেবে ধরা হয়। তাদের মতে সমাজকর্ম হলো একটি কলা, বিজ্ঞান এবং একটি পেশা হিসেবে সমাজকর্মকে সংজ্ঞায়িত করা যায়, যা মানুষের ব্যক্তিগত, দলীয়, পারিবারিক এবং সমষ্টিগত সমস্যা মোকাবেলায় কাজ করে এবং ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম, সমষ্টি সংগঠন, প্রশাসন, গবেষণা প্রভৃতি যে সমাজকর্মের ব্যবহারিক অনুশীলন দ্বারা ব্যক্তিগত, দলীয়, সমষ্টিগত সন্তোষজনক সামাজিক সম্পর্ক তৈরিতেও সহায়তা করে। এই সংজ্ঞাটিকে যদি একটু বিশ্লেষণ করি তাহলে দেখা যায় এখানে বলা হয়েছে সমাজকর্ম একটি কলা, বিজ্ঞান এবং পেশা। সমাজকর্মকে কলা হিসেবেও আলোচনা করেছে, বিজ্ঞান হিসেবে আলোচনা করেছে, সাথে সাথে সমাজকর্মকে একটি সাহায্যকারী পেশা হিসেবে আলোচনা করেছে। মূলত সমাজকর্মকে সোশ্যাল ওয়ার্ক এনসাইক্লোপিডিয়া অনুযায়ী সমাজকর্ম হলো এমন এক ধরনের পেশা বা এমন একটি পেশা যা মানব সেবায় বিভিন্ন ক্ষেত্রে বিচরণ করে। মানুষের সার্বিক কল্যাণে মূলত সমাজকর্ম কাজ করে থাকে। তো আশা করি সমাজকর্ম কি বা সমাজকর্মের ধারণা বিষয়টি তোমরা মূলত বুঝতে পেরেছো, তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে তোমাদের সাথে সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য, সমাজকর্মের পরিধি, সমাজকর্মের প্রয়োজনীয়তা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং
আমাদের যে অফিসিয়াল পেজ রয়েছে সেই পেজটি ফলো করতে থাকো। আশা করি এখানেই তোমাদের সকল ধরনের যে ক্লাসের যে লেকচার সেগুলো পাবে, এবং যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের কলেজের পেজে নক দিলে সে সকল সমস্যার সমাধান হয়ে যাবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।